গভীর নিম্নচাপের কারণে সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টি। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ। রাজধানীতে জলজট। ওষুধ কিনতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশে। ক্রেতাদের নাভিশ্বাস, নিয়ন্ত্রণ না থাকাকেই দুষছেন বিশেষজ্ঞরা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা ম্লান আর বিহিত পূজায় আনুষ্ঠানিকতা। করোনা মুক্তির বিশেষ প্রার্থনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে প্রবল বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় প্রাণহানির ঠেকাতে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। খোলা হয়েছে 15টি আশ্রয়কেন্দ্র। বেশ কয়েকটি এলাকা থেকে সাধারণ মানুষকে জোরপূর্বক আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস। পার্থপ্রতিম বিশ্বাসকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে প্রবল বৃষ্টি মানে পাহাড় ধসের সংখ্যা, আর বৃষ্টি পড়লে শুরু হয় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে আনার কাজ। এবারও ব্যতিক্রম নয়। মুষলধারা বৃষ্টির মধ্যে সকাল থেকে বিভিন্ন পাহাড়ি এলাকায় লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করে জেলা প্রশাসন। বিরূপ আবহাওয়ায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের 15টি আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে। লালখান বাজার, মতিঝর্ণা এবং ফিরোজ শাহ কলোনির কিছু কিছু পরিবারকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জোরপূর্বক আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। মানুষ কিছু করে না, গরিব দুঃখের এখন কোথায় যাবে? এখন মনে করেন ওই কারণে ঝুঁকিপূর্ণ ভিতরে মনে করেন অবস্থাপন করতে হবে। দিনে আনি দিনে খাইয়ে আজকে কামাই করে ঘর ভাড়া দিত 700-800 টাকা ঘর ভাড়া দিত, কষ্ট হয়ে যায় মাসে। এখানে বৃষ্টি আসলে দেখা যায় যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেই এই জায়গাগুলোতে তদারকি করতে হয়। আমরা এখানে এখন জোরপূর্বক যারা সরে যায়নি মাইকিংয়ের পরেও তাদেরকে কিন্তু আমরা অপসারণ করছি। এদিকে সতর্ক সংকেত এবং সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। লাইটারের জাহাজগুলোকে পতেঙ্গা উপকূলে এনে রাখা হয়েছে। বহির্নোঙরে বর্তমানে 45টির বেশি মাদার ভেসেল পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। আমাদের মোট কার্গোর 70% কিন্তু বহির্নোঙরেই ডেলিভারি হয় এবং লাইটার জাহাজগুলো সারা দেশে নিয়ে যায়। সেই কার্যক্রম এখন বন্ধ আছে আবহাওয়ার কারণে। এদিকে জোয়ার আসার সাথে সাথে বাড়তে থাকে ঢেউয়ের মাত্রা। বিশাল আকৃতির ঢেউ আশ্রে পড়ে উপকূলে। দুর্ঘটনা এড়াতে পতেঙ্গায় বেড়াতে আসা দর্শনার্থীদের সরিয়ে দেয় পুলিশ। গত 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড পরিমাণ অর্থাৎ 182 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। শনিবার দুপুর পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে যেহেতু এখন মরাকটাল অর্থাৎ অমাবস্যার যুগ চলছে, সেই কারণে নগরীতে তেমন জলাবদ্ধতার সংখ্যা নেই। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার কমল দে এবং নগরীর জাকির হোসেন রোডে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ জুবায়ের। নিম্নচাপের প্রভাবে কিন্তু সাগরে এখন ভয়াবহ উত্তাল, বড় বড় ঢেউ আসতে পড়ছে উপকূলীয় এলাকায়। এক্ষেত্রে যেহেতু এখন মরাকটাল অর্থাৎ অমাবস্যার জো চলছে, তাহলে হয়তো শহরে জলবদ্ধতা হবে না, কিন্তু উপকূলীয় এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটি আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। এর মাঝে চট্টগ্রামে কিন্তু আজকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেটি এই চলতি মৌসুমে রেকর্ড 182 মিলিমিটার। আর এর ফলে কিন্তু সাগর আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, যে কারণে কিন্তু বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে এবং সেখানে অপেক্ষারত 45টি জাহাজ থেকে এখন পর্যন্ত পণ্য খালাস করা যায়নি এবং আজকে হয়তো সম্ভব হবে না এমনটি জানিয়েছেন বন্দর কর্মকর্তা জাফর আলম। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যেহেতু এখন সাগর উত্তাল, যদি মাদার ভেসেলের পাশে লাইটারের জাহাজ রেখে পণ্য আনলোড করার চেষ্টা করা হয় তাহলে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। তার প্রেক্ষিতে গিয়ে কিন্তু গত রাত থেকে কিন্তু বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। আগামীকাল যদি আবহাওয়া স্বাভাবিক হয়ে আসে তাহলে হয়তো বা বহির্নোঙরে আবারও পণ্য খালাস শুরু হতে পারে। যেহেতু বন্দর যেসব লাইটারের জাহাজের অবস্থান থাকে কর্ণফুলীর মোহনা থেকে শুরু করে শাহমান উদ্ভিদ সুজান পর্যন্ত, সেই লাইটারের জাহাজগুলো কিন্তু এখন পতেঙ্গা উপকূলীয় এলাকায় রাখা হয়, যাতে সতর্ক সংকেত সরে গেলেই যাতে দ্রুত এই জাহাজগুলো তারা বহির্নোঙরে গিয়ে পণ্য খালাস করতে পারে, এমনটির জন্য তারা কিন্তু এসে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে জানেন চট্টগ্রাম বন্দরে কিন্তু গত 4 দিন ধরে যে লাইটারের শ্রমিকদের ধর্মঘট ছিল, সেই ধর্মঘটে যেমন যে বাধাগ্রস্ত হয়েছিল যে পণ্য খালাস, কিন্তু এখন আবহাওয়ার কারণেও একই অবস্থা, সে অচল অবস্থায় রয়ে গেল। এক্ষেত্রে যদি আগামীকালের মতো আবহাওয়া যদি পূর্ণবার স্বাভাবিক হয় তাহলে হয়তোবা আবার
আবার বন্ধ পণ্য খারাপ শুরু হতে পারে এমনটি জানিয়েছেন। তো এখন পর্যন্ত যেহেতু ভরা জোয়ার বড় বড় ঢেউ আসতে পড়ছে উপকূলে, সে কারণে কিন্তু এই উপকূলীয় এলাকায় যেখানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে সেই বেড়িবাঁধগুলো কিন্তু আবার ভেঙে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। সে কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে যেমন 15টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, ঠিক তেমনি তারা উপজেলা প্রশাসনকেও সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যেসব উপজেলায় বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধগুলি ক্ষতিগ্রস্ত রয়েছে, বিশেষ করে আনোয়ারা, বাঁশখালী, সেখানেও কিন্তু সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, যদি জোয়ারের মাত্রা যদি রাতে জোয়ারের মাত্রা বাড়ে তাহলে হয়তো একটা ভয়ঙ্কর রূপ পেতে পারে, কিন্তু ভাটার সময় হলে হয়তো বা তেমন কিছু হবে না এমনটি বলেছেন। এখন আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস বলেছে গত 24 ঘন্টা তারা চট্টগ্রামে 182 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মাঝে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে। এই সময় তারা 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর এইটি হচ্ছে এই মৌসুমের সবচেয়ে বেশি বৃষ্টিপাত, এবং যে কারণে কিন্তু সাগরে এখন উত্তাল, এবং যেসব জাহাজ রয়েছে বন্দরে, জেটিতে যেসব জাহাজ রয়েছে সবগুলি জাহাজকেও কিন্তু তারা শক্ত করে নোঙর করে রেখেছেন এমনটি জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। বন্দর কর্মকর্তারা বলছেন তারা যেহেতু জেটিতে জাহাজ অবস্থান করছে এবং পণ্য খালাসকে স্বাভাবিক রাখতে হচ্ছে, তাই সতর্কতার সাথে জেটির 16টি জাহাজকে তারা পণ্য খালাস করছে, কিন্তু বহির্নোঙরের পণ্য খালাস এখন পর্যন্ত পুরোপুরি বন্ধ। কালকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সে বন্ধ থাকবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সাগরের যে উত্তাল এবং বন্দর যে বহির্নোঙরের পণ্য খালাস বন্ধ রয়েছে তার সর্বশেষ। এখন পাহাড়ের খবর জানার জন্য চলে যাব সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। ধন্যবাদ কমল। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যা সৃষ্টি হয়েছে। আমরা আসলে সকাল থেকে যেমনটি দেখছি চট্টগ্রামের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিভিন্ন পাহাড়ে তারা অভিযান পরিচালনা করেছেন। সেক্ষেত্রে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সকাল থেকেই কিন্তু নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার যে কাজটি, সেই কাজটিও কিন্তু তারা করেছেন। আমরা এখন আছি জাকির হোসেন সংলগ্ন একটি পাহাড়ে। আপনারা দেখছেন পাহাড়ের পাদদেশে কিভাবে ঝুঁকিপূর্ণভাবে এই মানুষজন এখানে বসবাস করছে। সকাল থেকে আমরা দেখেছি লালখান বাজার পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়েছে, বিকালে ফিরোজ শাহ সংলগ্ন পাহাড়গুলোতে যেখানে সাধারণ মানুষজন অবৈধভাবে বসবাস করছেন, অবৈধভাবে যে পাহাড়গুলো দখল করে দীর্ঘদিন ধরে রয়েছে সেখানে সাধারণ মানুষজন বসবাস করছে। আমরা প্রতি বছর যেমনটি দেখি আসলে বর্ষাকাল আসুক কিংবা বৃষ্টি হলে পাহাড় ধসের সংখ্যা সৃষ্টি হয়, এবং প্রতি বছর পাহাড় ধসে কিন্তু আমরা দেখি প্রাণহানির ঘটনা ঘটে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি সকাল থেকেই আমরা দেখছি তদারকি করছেন এবং অভিযান পরিচালনা করছেন। আমরা একটু জানতে চাই যদি সংক্ষেপে বলেন এখনো পর্যন্ত কত মানুষকে আসলে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা সম্ভব হয়েছে? ধন্যবাদ। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আজকে সকাল থেকে অব্যাহতভাবে মাইকিং অভিযান চলছে। চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরে যে 17টি পাহাড় রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, এবং করোনাকালীন সময়ে বাইজিৎ থেকে ফৌজদারহাট সিরিয়াল লিঙ্ক রোডে সেখানে নতুনভাবে ঝুঁকিপূর্ণ যে 16টি পাহাড়, এখানে মাইকিং কার্যক্রম চলেছে। এবং আজকে আমরা দুপুরবেলা জেলা প্রশাসক চট্টগ্রাম স্যারের নির্দেশক্রমে আমরা আজকে ফিরোজ শাহ এরিয়াতে, সেখানে বাংলাদেশ রেলের মালিকানাধীন কিন্তু কনকর্ড গ্রুপকে লিজ দেওয়া যে জমি যেটি অপদখল হয়ে আছে, সে জায়গায় কিন্তু আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক সেখানে অপসারণ অভিযান হয়েছে। আমরা প্রায় সেখান থেকে 100টির মতো পরিবারকে কিন্তু সেখান থেকে সরিয়েছি। এবং আমরা আসলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এখনো পর্যন্ত ফিরোজ শাহ এলাকা থেকে 100টি পরিবারকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। এছাড়া লালখান বাজারেও অন্যান্য জায়গা থেকেও কিন্তু বিভিন্ন স্কুলে আসলে আশ্রয় কেন্দ্রে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে আনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জাকির হোসেন সড়ক সংলগ্ন যে পাহাড়, এখান থেকে এর সর্বশেষ খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম নগরীর খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এর আগে চট্টগ্রাম সমুদ্র বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে বৈরী আবহাওয়ায় রাজধানীতে কখনো ঝুম কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এতে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। হেমন্তের ভোরেও দেখা নেই সূর্যের। মেঘাচ্ছন্ন আকাশ, রাত থেকেই কখনো টিপটিপ আবার কখনো অঝোর ধারায় বৃষ্টির আনাগোনায় সিক্ত মাটি ও প্রকৃতি। হেমন্তেও প্রকৃতির এই বিষণ্ণ রূপের কারণ জানালো আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, এর প্রভাবে বৃষ্টি ঝরছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের শঙ্কা জানিয়ে আরও 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাবে সারা দেশেই আসলে ভারী থেকে অতি ভারী বর্ষণ, বজ্রপাত এগুলো ঘটবে। দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফিট
অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে স্থানীয় হুঁশিয়ারি সংকেত কমানোর তথ্য জানিয়ে অধিদপ্তর বলছে নিম্নচাপটি ভারতের দিকে ধাবিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অসময়ের এই প্রাকৃতিক বৈরী পরিস্থিতিতে রাতভর বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর বেশ কিছু এলাকায়। দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। অনেক জায়গায় পানি জমে গেছে, মানে মোটামুটি খুব কষ্টকর হয়ে গেছে আর কি আজকে আসা। সব জায়গায় রাস্তাঘাটে খুব পানি, মানে সব জায়গায় পানি পার হয়ে আসতেছে। লোকজন খুবই কম, বৃষ্টির জন্য তো লোক বাইরে পেতেছে না, আর পানি যা পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝুঁকি এড়াতে নৌপথের কিছু রুটে বন্ধ রয়েছে ছোট আকৃতির নৌযান চলাচল। বিআইডব্লিউটি এর নির্দেশনায় আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত 65 ফিটের নিচে এবং একতলা বিশিষ্ট সব লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, সকাল থেকে কখনো মাঝে মাঝে জোরে বৃষ্টিপাত হলেও বেশিরভাগ সময় কিন্তু ধীরে বৃষ্টিপাত হচ্ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু এখনো জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং পানির মধ্যে কিন্তু বেশ পানি জমে আছে সড়কের মধ্যে আমরা দেখছি। এবং বেশিরভাগ অনেক জায়গাতেই কিন্তু মূল সড়ক থেকে যদিও পানি নেমে গেছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি রাজধানীর মোহাম্মদপুরের যে বসিল রোড, যেটি আসলে বেরিবাগ 3 রাস্তার মোড় বলা হয়ে থাকে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত পানি জমে আছে। এবং আমার কাছে যে আশপাশের লোকজন এবং স্থানীয়রা এলাকাবাসী তারা যেটি জানিয়েছেন যে আরেকটু আগের দিকে সেই পানি আরেকটু বেশি ছিল, কিন্তু এখন পানি যদিও ধীরে ধীরে কিছুটা কমে আসছে, কিন্তু এখনো পর্যন্ত রাজধানীর বিভিন্ন অলিগলিতে আমরা যদি দেখছি যে বেশ পানি রয়েছে, বেশ পানি জমে গেছে। এবং আজকে একটি বিষয় যদি জুবাইর আপনাকে উল্লেখ করতে চাই যে যদিও সকালের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে সকালের পর থেকে বৃষ্টিপাতের যে ধরন সেটি কিছুটা কমে গেছে, কিন্তু তারপরেও কিন্তু যে নানান জায়গা থেকে যে পানি যে একেবারেই যে নেমে যাওয়া সেই চিত্র কিন্তু এখনো হয় না। এবং আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে যদি বলা হচ্ছে যে আগামী 2 দিন আরো যে বৃষ্টিপাত হবে। তবে আরেকটা কথা যদি আপনাকে জানাতে চাই যে আজকে যেহেতু ছুটির দিন ছিল, সেই ছুটির দিন হওয়ার কারণে তুলনামূলকভাবে মানুষের যে বাইরে বের হওয়ার যে প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু তারপরেও যারা বিভিন্ন কাজের প্রয়োজনে তাগিদে যাদেরকে বের হতে হয়েছে তারপরে কিন্তু সামান্য বৃষ্টিপাতে কিন্তু তাদের নানা ভোগান্তির পথে পড়তে হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে যেটি আসলে জানানো হয়েছিল যে সকাল 6টা পর্যন্ত যে 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু বৃষ্টিপাতের যদিও পরিমাপ মানে মোটামুটি ধরনের, কিন্তু তারপরেও কিন্তু মানুষকে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। সেটি কিন্তু আমরা নিশ্চয়ই আমাদের আগের সংবাদগুলি আমার কাছে সবচেয়ে খবর। রাজধানীর মোহাম্মদপুর থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। মেঘমালার সঙ্গে পাহাড়ের মিতালি, অফুরন্ত সবুজের সমারোহ, মানসিক প্রশান্তির জন্য যেন এক স্বর্গরাজ্য। খাগড়াছড়ির নৈসর্গিক সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। দেশের স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের প্রায় 45%ই ওষুধ কিনতে ব্যয় হয়, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 10 থেকে 20% বেশি। বিশেষজ্ঞরা বলছেন ওষুধের বাজারের উপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকায় লাগামহীন দাম। যদিও ওষুধ প্রশাসন বলছে নিয়ন্ত্রণেই আছে বাজার। মোহাম্মদ মিজানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। কি সমস্যা? ডায়ালিসিস, কিডনি সমস্যা। রুমার 13 বছরের মেয়ে ভুগছে কিডনি জটিলতায়। রুটিন করে প্রতি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করতে হয়। সরকারি হাসপাতাল হলেও এক সপ্তাহে এর জন্য কেবল ওষুধ বাবদ খরচ 4 থেকে 5,000 টাকা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য তা কত বড় বোঝা কেবল ভুক্তভোগীরাই জানে। এই সুইটার দামই আছে 1400 টাকা। আমাদের জন্য একটু বেশি হয়ে যায় না? আর একটু কম হলে আমাদের মতো মানুষের জন্য আর কি ভালো।
একই অবস্থা এই নারীর বেলায়ও। পরিবারের এক সদস্যের 2 সপ্তাহের ওষুধের খরচ মেটাতেই হিমশিম। এরই মধ্যে বাজারে বেড়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা সহ নানা ওষুধের দাম। খাওয়া চলতেছে না, ডাক্তার ওষুধ ঠিকই আমার চালাইতে হইতেছে না, রোগীর অবস্থা খুবই খারাপ। মন্টিলুকাস গ্রুপের যেগুলো ছিল এগুলো দাম বাড়ছে। ডমপেরিডন গ্রুপগুলো খুব তাড়াতাড়ি একসাথে সব কোম্পানি বাড়াই দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য বলছে, দেশে স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের 44.6% ব্যয় হয় ওষুধ খরচ বাবদ। মানুষ নিজের পকেট থেকে 100 টাকায় প্রায় 67 টাকা মতো খরচ করে। সেই 67 টাকা থেকে ওষুধের জন্য প্রায় 50%-এরও বেশি শুধুমাত্র ওষুধের জন্য খরচ হয়, যেটা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে যদি তুলনা করি সেটা অনেক বেশি বাংলাদেশের জন্য। দেশে উৎপাদিত 117টি ওষুধের দাম সরকার নির্ধারণ করলেও বাকি ওষুধের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ থাকে খোদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর। বাড়তি দামের ক্ষেত্রে এই প্রক্রিয়াকেই দুষছেন বিশেষজ্ঞরা। সরকার তার নিজের অধিকারটি প্রয়োগের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আরোপ করেছেন নিজেই। 117টি ওষুধের মূল্য নির্ধারণ করবেন, বাকিগুলোর মূল্য নির্ধারণের দায়িত্ব কোম্পানিকে দিয়েছেন এইভাবে যে তারা একটি প্রস্তাব করবে, ওনারা সেটা অনুমোদন দিয়ে গেজেট নোটিফিকেশন করবেন। জাস্ট এটা হচ্ছে একটা এন্ডোর্সমেন্ট দেওয়া, মূল্যটা আসলে নিয়ন্ত্রণ না করা। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করলেও ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, সরাসরি দাম নির্ধারণের আওতায় আরও ওষুধের অন্তর্ভুক্তিতে কাজ করছেন তারা। ওষুধের মূল্যের উপর আমাদের নিয়ন্ত্রণ আমরা মনে করি আমাদের শতভাগ আছে। লিস্টটাকে বাড়ানো, এটা সরকারের চেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশে ওষুধ বাবদ মাথাপিছু খরচ বার্ষিক $15.1। এই ওষুধের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা। সেক্ষেত্রে এই খাতে সরকারের ব্যয় বা ভর্তুকি যাই বলি না কেন সেটি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 14 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1696 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 3,94,827 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,119 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 22,35,468 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1,586 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,96,413 জন। 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,761 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,500 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,12,065 জন। চক্ষুদান ও প্রাণ সঞ্চারে মণ্ডপে জাগ্রত হলেন দেবী দুর্গা। অঞ্জলি শেষে সারা দেশের 30,313টি মণ্ডপে কেন্দ্রীয়ভাবে করোনামুক্তির বিশেষ প্রার্থনা করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির। মায়ের আশীর্বাদে করোনামুক্ত হবে ধরা, এমন প্রার্থনা আগতদের। মহাসপ্তমীতে মহামায়া, মণ্ডপ মুখর ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টার টঙ্কারি। প্রতিমায় চক্ষুদান ও প্রাণ সঞ্চার শেষে জাগ্রত করা হয় মৃন্ময়ীর চিরন্ময় রূপ। কেবল প্রতিমা পূজাতেই সীমাবদ্ধ আয়োজন, তার সঙ্গে স্বাস্থ্যবিধির কড়া নজরদারি। তাই থেমে থেমে বর্ষণে বিরূপ প্রকৃতি আর পূজার্থী উভয়ই। সপ্তমী কল্পারম্ভ শেষে বিহিত পুজোয় প্রতিমাকে মাতৃরূপে বরণ করা হয় ষোড়শ উপচার আর নৈবেদ্যে। এরপর শঙ্খ আর পদ্মে চলে মঙ্গলারতি। সবশেষ দেবী চরণে পুষ্পার্ঘ্য নিবেদন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয় অঞ্জলি নিবেদন। প্রতিমাকে পূজা দিতে পারছি, অঞ্জলি দিতে পারছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। চলে যাওয়ার সময় করোনা নিয়ে যায় যেন আমরা যেন অনেক ভালো থাকি। অনেক পূজা মণ্ডপে ঘুরতে যেতাম, এখন সবাই একজন একজন করে আসতেছে। করোনার হাত থেকে রক্ষা করেন। পুষ্পাঞ্জলি শেষে বেলা 12টা বেজে 1 মিনিটে করোনা মুক্তির বিশেষ প্রার্থনায় শেষ হয় মহাসপ্তমীর আচার। মহাসপ্তমীতে দেবী মণ্ডপে প্রাণ সঞ্চার হলো দুর্গতি নাশিনী মা দুর্গার। মায়ের বিসর্জনের সাথে দূরে যাবে করোনা, শুধু থেকে যাবে পূজার্থীদের জন্য আশীর্বাদ, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর রমনা কালী মন্দিরে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, জুবাইয়ের সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি বা প্রাকৃতিক যে বৈরিতা সেটি কিন্তু এখনো রয়েছে, তবে মণ্ডপের ভেতরে কিন্তু তার ছিটে ফোটা লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ প্রাকৃতিক বৈরিতার কিন্তু কোনো প্রকার প্রভাব পড়েনি।
মণ্ডপগুলোতে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর রমনা কালী মন্দিরে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে তাদের ধর্মীয় যে আচার, যে ধর্মীয় যে অনুষ্ঠান, সেটি কিন্তু তারা নিজেদের মতো করে পালন করছেন। এবং আমরা দেখেছি যে করোনা পরিস্থিতির কারণে এবার যে ধর্মীয় আচার অনুষ্ঠানের যে পরিসর কমিয়ে আনা কিংবা যে বাধ্যবাধকতা রয়েছে সেটি কিন্তু সবাই সুষ্ঠুভাবে মেনে চলছেন। এবং আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে ভেতরে প্রবেশের যে বিষয়টি সেটি কিন্তু পালন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছেন। এখানকার যারা পূজা উদযাপন কমিটির সদস্য রয়েছেন তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি যে আজ যে মহাসপ্তমী সকাল 8:30টায় নবপত্রিকা প্রবেশ এবং সপ্তমী বিহিত পূজার মাধ্যমে কিন্তু সেটি শুরু হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। তবে এবার এই যেটি বললাম শুরুতেই করোনা মহামারীর কারণে এবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশনে এবং ফেসবুকে, এবং ভক্তদেরকে বাসায় বসে অঞ্জলি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। এছাড়া কিন্তু আজ দুপুর 12:01 করোনা মুক্তি এবং দেশ জাতীয় বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। সেখানে কিন্তু সর্বস্তরের যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, অর্থাৎ যারা পূজা উদযাপন করতে এসেছেন, তারা কিন্তু সেখানে সামিল হয়েছেন, সেটি আমরা দেখেছি। একটু যদি জানিয়ে রাখি যে এই যে আয়োজন, সেই আয়োজন যাতে নির্বিঘ্নভাবে পালন করা যায়, সেই নির্বিঘ্ন পালন করার জন্য আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিন্তু সর্বাত্মক তাদের প্রহরা রয়েছে। কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই রমনা কালী মন্দির এলাকা ত্যাগ করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি এসে এই মন্দির পরিদর্শন করেছেন। একটি ছোটখাটো একটি সমাবেশের সবার মতো ছিল, সেখানে তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা সর্বাত্মকভাবে করবেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই পরিস্থিতি কেটে গিয়ে, অর্থাৎ আগামী বছর আরও জাঁকজমকপূর্ণভাবে, আরও আনন্দমুখর পরিবেশে এই ধর্মীয় উৎসব আয়োজন করা যাবে, সেটি কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। একটু জানিয়ে রাখি যে শনিবার মহাষ্টমী পূজা, সেদিন হবে সন্ধি পূজা। এদিন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার কিন্তু সেটি হচ্ছে না, সেটি আমরা আগেই জানি, অর্থাৎ যেটি শুরুতেও বলেছি। এবং রোববার সকালে বিহিত পূজার মাধ্যমে কিন্তু হবে মহানবমী পূজা এবং সোমবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের এই যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে। একটু আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে যতই বৈরী পরিবেশ বা প্রাকৃতিক বৈরিতা থাকুক না কেন, দর্শনার্থীরা কিন্তু আসছেন, এসে কিন্তু তারা তাদের যে ধর্মীয় আচার, তাদের যে ধর্মীয় অনুষ্ঠান, সেটি কিন্তু তারা তাদের মতো করে পালন করে যাচ্ছেন এবং সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি, সেটি কিন্তু তারা যথাসম্ভব পালন করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জুবাইর, এই ছিল আমার কাছে রাজধানীর রমনা কালী মন্দির থেকে দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, তার সবশেষ খবর। জুবাইর। দুর্গাপূজার খবর জানাতে রমনা কালী মন্দির থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে প্রায় 8 কেজি ওজনের 68টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের BG028 ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় 4টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো 68টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় 4,73,00,000 টাকা। বিভিন্ন সিটের নিচে লুকানো আছে, টয়লেটে লুকানো আছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের টিম বিমানটা রামেজের পরিপ্রেক্ষিতে আমরা মোট 68টা আমরা গোল্ডবার ডিটেইন করি, যার টোটাল ওজন হলো প্রায় 8 কেজি এবং এর ভ্যালু হলো প্রায় 5 কোটি টাকা। তো এটার জন্য মামলা দায়েরের কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজশাহীর খড়খড়ি বাইপাসে প্রতিদিনই শাকসবজির পাইকারি হাট বসে। কিছুটা কম দামে টাটকা শাকসবজি কিনতে পারায় সন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। রিপোর্ট সাইফুর রহমান রকির। রাজশাহীর পবা দুর্গাপুর উপজেলায় চাষাবাদ হয় নানা ধরনের শাকসবজি। জমি থেকে বিক্রির জন্য এসব শাকসবজি প্রতিদিন সকালে কৃষকেরা নগরীর খড়খড়ি বাইপাস হাটে আনেন। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে বিভিন্ন সবজি কিনে ভ্যানে করে শহরের অলিতে গলিতে বিক্রি করেন। এখান থেকে প্রতিদিন আমরা কাঁচা সবজি কিনে বেচছি, শহরে বন্দরে বেচছি।
হাটে সরবরাহ বাড়ায় কাঁচামরিচ, বেগুন, পেঁয়াজ, আলু, পটল, করলা সহ বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে বলে জানান আড়তদাররা। আমরা শাকসবজি ধরেন দুর্গাপুর থানা, পবা থানা, গ্রাম থেকে নিয়ে আসছি। পণ্যের দাম এখন মোটামুটি আর কয়েকদিনের চাইতে এখন একটু কম আছে। খানিকটা সাশ্রয়ী মূল্যে টাটকা শাকসবজি কিনতে পারায় অনেক ক্রেতা বাজার করতে আসেন এখানে। পাইকারি পাল্লা ধরে পাই, পাইকারি নিলাম একটু কেজি প্রতি 5 টাকা 10 টাকা কম পাওয়া যায়, টাটকা পাওয়া যায়, মিনিমাম দামে পাওয়া যায়। এই জন্য কম পাওয়ার জন্য যে সবজি থেকে শুরু করে কিছুটা শহরের চেয়ে কিছুটা হলেও কম আছে। বিক্রেতারা জানান চলতি মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ, ফল ও শাকসবজি পরিষ্কারের ফার্স্ট চয়েস। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ। একদিকে বৃষ্টির কারণে পাইকার কম, অন্যদিকে সরবরাহ বেশি হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে সব সবজির দাম কমেছে। 2-3টি ছাড়া প্রায় সব সবজির দামই কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। অন্যদিকে সরকারের দাম বেঁধে দেয় স্বস্তি ফিরেছে আলুর বাজারে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাত 2টা, রাজধানীর কারওয়ান বাজার। নিত্যপণ্য হিসেবে কাঁচা সবজির আমদানিতে যে কমতি নেই তা বাস্তবেই বলে দিচ্ছে বাজারে আসা ট্রাকের সারি। একদিকে সরবরাহ পর্যাপ্ত, অন্যদিকে বৃষ্টির কারণে বাজারে নেই প্রতিদিনের মতো পাইকার। এতে প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। কাঁচামালের কোনো বাজার নির্ধারিত নাই, এটা সেকেন্ডে বাড়ে সেকেন্ডে কমে। আজকে বৃষ্টির কারণে পাইকার পত্র কম, পাইকার পত্র নাই আমরা বেশ মুখার কাছে। অন্যান্য সবজি চেয়ে ফুলকপিটা একটু বৃষ্টির জন্য ওটা কাস্টমার কম নাই, অন্যান্য দিনের তুলনায় আজকে 1.5 গুণ বেশি, মানে গাড়ি বেশি। এদিকে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা দরে। আর সরকারের দাম বেঁধে দেয় কয়েকদিনের অস্থির আলুর বাজার ফিরেছে আগের অবস্থায়। আমদানিও বেড়েছে বলে জানান আড়তদাররা। আগে 25 টাকা ছিল, পরে যখন আমরা সবাই মিললে 5 টাকা আবেদন করছিলাম, আমরা 35 টাকা আবেদন করি, এটা করে নাই, পরে এটা আল্লাহ দিলে এটা এখন 30 টাকা। আমদানি আগের থেকে একটু বেশি, কিন্তু বেশি কারণ হলো তারপর লোকসান হইতেছে। মানে সরকারের কথা ছাড়া তো বাইরে যাওয়া যাবে না। আমার সরকার যে রেট দিছে সেই রেট অনুযায়ী আমরা বেচাকেনি করতেছি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে রাতের বেলায় খুব বেশি বৃষ্টি না হলেও ভোগান্তির কমতি ছিল না। দিনের বেলায় ভারী বৃষ্টিতে কর্দমাক্ত বাজারে চলাফেরা কষ্টদায়ক হয়ে পড়ে ক্রেতা বিক্রেতাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যটকের ভিড়। এই মুহূর্তে সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রুবেল, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে এখনও পর্যন্ত কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। অপরদিকে সাগর উত্তাল রয়েছে। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে সাগরের পানির উচ্চতা দেখেছিলাম 1 থেকে 2 ফুট, কিন্তু এটা বেলা বাড়ার সাথে সাথে যখন 3টা থেকে 4টা পর্যন্ত দেখলাম আমরা, সেই সাগরের পানির উচ্চতা কিন্তু 3 থেকে 4 ফিট উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু লোকজন এখানে যারা পর্যটকরা আসছিলেন, পর্যটকরাও কিন্তু অনেকটা ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছে যে সকাল থেকে পানির উচ্চতাটা কম ছিল, যার কারণে তারা অনেকে নিষেধাজ্ঞা থাকলেও যারা লাইফগার্ড কর্মী কিংবা বিচ কর্মীরা রয়েছেন তারাও নিষেধ করলেও এই নিষেধ আজ্ঞা উপেক্ষা করে কিন্তু তারা সমুদ্রে গোসল করছে। কিন্তু বেলা 3টার পর থেকে যখন সাগরের জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়েছে, তারা ভয়ে কিন্তু সমুদ্রের যে পানিতে গোসল করছিল সেটি ছেড়ে উপর দিকে চলে আসেন। এখনও আমরা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছে, কারণ হচ্ছে আজ সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে এসেছে। তবে তাদের কক্সবাজারে এসে কিছুটা সমস্যায় পড়েছেন, বিশেষ করে যে গতকাল এবং আজ যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে তারা যেভাবে সমুদ্রকে উপভোগ করতে চেয়েছিলেন সেভাবে তারা উপভোগ করতে পারছেন না। আমরা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছে যে কক্সবাজারে এসেছেন, কক্সবাজারে তারা সৌন্দর্য উপভোগ করবেন এবং সেই উপভোগ করেই তারা কক্সবাজার ছাড়তে চেয়েছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা যে 2-3 কিংবা 3 দিনের জন্য কক্সবাজার ঘুরতে এসেছিলেন, সেই ঘোরাতে তাদের নানা ধরনের বাধা বিপত্তি এতে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে কক্সবাজারে 4 নম্বর সতর্ক সংকেত থাকলেও সেটি পরবর্তীতে এখন 3 নম্বর সতর্ক সংকেত বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আর সেন্ট মার্টিনে যে 450 পর্যটক আটকা পড়েছেন তারা এখনও সেন্ট মার্টিনে আছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তাদের কক্সবাজারে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে প্রশাসন। তো জুবাইর, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত বিতর্কেও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারালেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। গণমাধ্যমের জরিপে 53% ভোট পেয়ে জিতেছেন বাইডেন, আর ট্রাম্প পেয়েছেন মাত্র 39%। বিতর্কে করোনা ভাইরাস, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক নীতি ও বর্ণবাদ বৈষম্য সহ নানা ইস্যুতে একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়ান তারা। বিতর্কস্থল টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত বিতর্ক, মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। কড়া নিয়মকানুনের মধ্য দিয়ে বিতর্কের শুরুটা পিনপতন হলেও উত্তাপ ছড়াতে খুব একটা বেশি সময় নেননি দুই প্রার্থী। বিতর্কের শুরুতেই মহামারী কোভিড-19 প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ান তারা। বাইডেন বলেন, দেশের 2 লাখ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না, তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না। অপরদিকে ট্রাম্প বলেন, মার্কিনীরা বাঁচতে শিখেছে, তিনি করোনা পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করেছেন বলেই প্রাণহানি কম হয়েছে। বিতর্কের এক পর্যায়ে উঠে আসে জাতীয় নিরাপত্তার বিষয়টিও। ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া, ইউক্রেন, চীনের সাথে বাইডেনের ভালো সম্পর্ক। সেসব দেশ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। যদিও তা প্রত্যাখ্যান করে বাইডেন বলেন, ট্রাম্প সবসময় মিথ্যা কথা বলেন। যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ প্রভাবিত করার চেষ্টা করলে তাদের চড়া মূল্য দিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন বাইডেন। Between the sanctions, nobody tougher than me on Russia. Clear that any country, no matter who it is, that interferes in American elections will pay a price. বিতর্কে আরো উঠে আসে ওবামা কেয়ারের স্বাস্থ্য বীমা, চলমান বর্ণবিরোধী আন্দোলন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, উত্তর কোরিয়া সহ বৈশ্বিক নানা ইস্যু। বিতর্ক শেষে পরিচালিত সবকটি জরিপে দেখা গেছে এতে জয়ী হয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঝুলন্ত অঙ্গরাজ্য রয়েছে 10টি। এসব অঙ্গরাজ্যের বেশিরভাগ ভোটাররাই এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। তবে এই শেষ বিতর্কের পর নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। আর এসব সুইং ভোটারদের পছন্দের উপরেই নির্ভর করছে আগামী 3 নভেম্বরের নির্বাচনের ফলাফল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বেলমন্ট ইউনিভার্সিটি, ন্যাশভিল, টেনেসি। করোনার কারণে স্থগিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে আইসিসি, আর তাহলে বাংলাদেশের ঝুলিতে যোগ হবে 8টি ম্যাচের পয়েন্ট। করোনাকালে স্থগিত হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক ম্যাচই, এতে বিপাকে আইসিসি। সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল আগামী বছরের জুনে, তাই ব্যস্ত শিডিউল মাথায় রেখে এবার ভিন্ন পথে আগাতে চাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। চক্রপূরণে স্থগিত ম্যাচগুলোর পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে তারা, ফলে কপাল খুলতে পারে বাংলাদেশের। এখন পর্যন্ত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো পয়েন্ট সংগ্রহ না করে টেবিলের তলানিতে আছে মুমিনুলের দল। কোভিড-19-এর কারণে স্থগিত 6 টেস্ট সিরিজের 4টিতেই আছে বাংলাদেশের নাম, ফলে ঝুলিতে যোগ হতে পারে 130 পয়েন্ট। এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে আইসিসির পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায়। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি, ঝর্ণাধারা, সবুজ পাহাড়ের সমারোহের পার্বত্য জেলায় রয়েছে দর্শনীয় পর্যটন স্পট। এর মধ্যে শহরের প্রাণকেন্দ্রেই রয়েছে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। ঝর্ণা লেক, ঝুলন্ত সেতুসহ বন্য পশু পাখি পার্কের পরিবেশকে করেছে আকর্ষণীয়। জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িকে। মেঘমালার সাথে পাহাড়ের মিতালি, অফুরন্ত সবুজের সমারোহ। প্রকৃতির কাছাকাছি আর মানসিক প্রশান্তির জন্য তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। জায়গার মধ্যে গোছানো একটা পরিসরে একদম চমৎকার একটা জায়গায় এই পার্কটা। মেঘও দেখা যাচ্ছে কিছুটা, খুব ভালো লাগছে। ঢাকা বাঁকা রাস্তাটা আরো বেশি সুন্দর। আই হোপ সাজেক যে আরো বেশি ভালো লাগবে। খুব চমৎকার একটা ভ্যাকেশন আমরা উপভোগ করতে যাচ্ছি। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জেলা পরিষদের হর্টিকালচার পার্ক। ছুটির দিনে এই পার্কে প্রায় 4 থেকে 5 হাজার নানা বয়সী পর্যটক বিনোদনের জন্য ঘুরতে আসেন। এখানকার মূল আকর্ষণ ঝুলন্ত সেতু। এছাড়াও সব বয়সী মানুষের জন্য রয়েছে চিত্ত বিনোদনের নানা উপকরণ। ভোরে পর্যটক তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যা বাড়তে থাকে। মনটাও পরিষ্কার হয়ে যায় এবং স্বাস্থ্য দিকেও ভালো, পরিবেশটাও ভালো। পাহাড় এবং বৃষ্টি সবকিছু মিলায় আমরা খুব উপভোগ করছি। পার্কের সিকিউরিটিটাও খুবই ভালো। পার্কটিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে 50 কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করেছে পার্বত্য জেলা পরিষদ। কেবল কার, ওয়াচ টাওয়ার এবং শিশুদের বিনোদনের জন্য
একটা বিনোদন পার্ক এবং বার্ড পার্ক করার পরিকল্পনা আমাদের আছে। 2010 সালে 10 একর জায়গা নিয়ে জেলা পরিষদ এই বিনোদন কেন্দ্রটি তৈরি করে। সময় সংবাদ, খাগড়াছড়ি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টি। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ। রাজধানীতে জলজট। ওষুধ কিনতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশে। ক্রেতাদের নাভিশ্বাস, নিয়ন্ত্রণ না থাকাকেই দুষছেন বিশেষজ্ঞরা। সঙ্গে থাকুন সময়।